দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত এনসিপিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় এই মুহূর্তে গণ অধিকার পরিষদের রাশেদ খানকে প্রকাশ্যে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সিলেট ও হবিগঞ্জে টানা ৩ দিন এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসব হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি। দুই দলের এমন উত্তেজনার মাঝেই প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকে হামলার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খানের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এনসিপির পথসভাকে কেন্দ্র করে একাধিক হামলার ঘটনা, আর এই প্রতিটি আক্রমণের পেছনে বারবার বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। এর মাঝেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের একটি মন্তব্য যেন পরিস্থিতি আরো উত্তপ্ত করেছে। ৩১ জুলাই ঝিনাইদহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপিকে সরাসরি খোঁচা দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের অনেকে হাসি ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। রাজনীতির ময়দান যেন এক অদ্ভুত জাদুকরের মঞ্চ। একসময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে স্তুতি পাওয়া রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী। যেই রাশেদ খান ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দালালি করত, সেই রাশেদ খানকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করার কারণে এদেশের বিভিন্ন স্তরের মানুষ এই বিষয় নিয়ে সমালোচনা করে আসতেছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকলাপে এদেশের সর্বস্তরের মানুষ সন্তুষ্ট। সুতরাং প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন রাজনৈতিক উপদেষ্টা, তিনি দেশের এবং দেশের গণমানুষের পক্ষের মানুষ হবে। সে কেন একজন ফ্যাসিস্টের দোসর হবে? এর মধ্যেই জামাত এনসিপিকে নিয়ে অশ্রাব্য মন্তব্য ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে এবার একেবারে প্রকাশ্যে জনগণের হাতে হেনস্থার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খান। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার জামাত এনসিপিকে নিয়ে উস্কানিমূলক এবং অশ্রাব্য মন্তব্য করে এবার প্রকাশ্যে যে দেশের মানুষের হাতে হেনস্থার শিকার হয়েছে এই গণ অধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খান, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই রাশেদ খান সে ফ্যাসিস্ট শেখ হাসিনার দালালি সহ যেই সমস্ত বিতর্কিত কাজ এর আগে করেছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি তো এটা প্রকাশ্যে বলেছি, আমি তো গুপ্তগিরি করে বলি না। শেষ করি প্লিজ। রাজনীতির ময়দান যেন এক অদ্ভুত জাদুকরের মঞ্চ। একসময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে স্তুতি পাওয়া রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী। জানিয়ে সব মহলে চলছে আলোচনা সমালোচনা। ঠিক এমনই এক বহুরূপী চরিত্রের নাম রাশেদ খান। একসময় যিনি পতিত স্বৈরাচারের স্তুতিতে রীতিমতো মশগুল ছিলেন। আওয়ামী আমলে শেখ হাসিনাকে মমতাময়ী মা আখ্যা দিয়ে তিনি ভক্তির যে পরাকাষ্ঠা দেখিয়েছিলেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আজও ব্যঙ্গ বিদ্রুপ চলে। তবে সমালোচনা রয়েছে ৫ আগস্টের পর সেই মায়ের বিদায় ঘণ্টা বাজতেই রাতারাতি ভোল পাল্টে ফেলেন এই নেতা। খোলস ছেড়ে বেরিয়ে আসা রাশেদ হঠাৎ করে আবির্ভূত হন শহীদ জিয়ার কট্টর আদর্শবাদী রূপে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ আমি মানি। গুঞ্জন আছে নিজের হাতে গড়া দল গণ অধিকার পরিষদে যখন ডালপালা মেলার সুযোগ পাচ্ছিলেন না, তখন স্রেফ ক্ষমতার লোভে তড়িঘড়ি করে নোঙর ফেলেন বিএনপির ঘাটে। আমজনতা তাই এই ডিগবাজির নাম দিয়েছে পল্টিবাজি। অভিযোগ রয়েছে নতুন দলে নিজের আসন পাকাপোক্ত করতে রাশেদ বেছে নেন এক মোক্ষম অস্ত্র, মিত্রদের চরিত্র হনন। সমালোচকরা বলছে নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে তিনি সমমনা দলগুলোর দিকেই বিষাদাগার শুরু করেন। কখনো জামায়াতে ইসলামীর গায়ে সেটে দিচ্ছেন জালেম তকমা। এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। আবার কখনো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর দিকে ছুটছেন দুর্নীতির কাল্পনিক অভিযোগ। হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই, তাহলে তার এলাকায় যে প্রায় ৩৫০ কোটি টাকার অধিক
উন্নয়ন প্রকল্পের নামে বাজেট নেওয়া হলো, এটা কি দুর্নীতি না? বাদ যাননি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও। তার ব্যক্তিগত জীবন নিয়েও কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে এই নব্য আদর্শবাদীকে। বরং তিনি মামুনুল হক সাহেব একটা অপরাধে তিনি আসলে জড়িয়ে পড়েছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, অন্য দলগুলোকে এই গালাগালি আর বিষাদগারের চূড়ান্ত প্রতিদানও তিনি পেয়ে গেছেন হাতে নাতে। মিত্রদের ঘায়েল করে শীর্ষ মহলকে খুশি করার পুরস্কার স্বরূপ তিনি এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী, তাও আবার একেবারে সচিব পদমর্যাদায়। তবে তার এই জাদুকরী উত্থান দেখে খোদ ছাত্রনেতারাই হতবাক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী পদে রাশেদ খানের নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সাথে প্রকাশ্যেই তাকে মিথ্যা প্রোপাগান্ডার মেশিন তকমা দিয়েছেন তিনি। কষ্ট হয়, দুঃখ লাগে, তারেক রহমানের অবস্থা এতটাই বাজে হয়েছে, বিএনপির এতটাই খারাপ দিন চলে এসেছে যে রাশেদ খানের মতো একটা মৃত্যু প্রোপাগান্ডাবাজ এই সময়ের রাজনীতিতে সবচেয়ে ভিত্তিহীনভাবে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে নোংরামি করে, প্রমাণ ছাড়া গুজব ছড়ায়, এইরকম একটা গুজব মেশিনকে তারেক রহমান তার সহকারী বানিয়েছে। এদিকে প্রবীণ রাজনীতিক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ অলি আহমেদ বলেন, যখন রাশেদ খানের মতো একজন চাটুকারকে সরকারের সহযোগী বানানো হয় তখন বুঝতে হবে বিএনপির রাজনীতিতে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। সমালোচকরা আরও বলছে, পদ পাওয়ার আভাস পেয়েই হয়তো অহংকারে ঔদ্ধত্যের মাত্রা ছাড়িয়েছেন সম্প্রতি। বিএনপি যদি আওয়ামী লীগকে একটু ছাড় দেয় তবে এনসিপি নেতাদের রীতিমতো বঙ্গোপসাগরে ডুবিয়ে মারার কঠোর মন্তব্য করেছেন রাশেদ খান। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ভয় দেখিয়ে রাশেদ খান আসলে কিসের ইঙ্গিত দিচ্ছেন? তার এমন বক্তব্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন এবং তাদের শক্তিমত্তারই প্রচার দেখছে অনেকেই। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকেও বিতর্কিত করার চেষ্টা করেছেন এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেন, এই বিক্ষোভ নাকি পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে শিবিরের উস্কানি রয়েছে। প্রশ্ন উঠেছে, পতিত স্বৈরাচারের জুজু দেখিয়ে তিনি আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? কার ইশারায় বিরোধী শিবিরের ঐক্যে ফাটল ধরানোর এই মহোৎসব চলছে? তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। কান পাতলেই শোনা যায় রাশেদের এই বিতর্কিত অতীত এখানেই শেষ নয়। সাবেক সহযোদ্ধারাই তার বিরুদ্ধে চাঁদাবাজি আর আর্থিক কেলেঙ্কারির পাহাড় সম অভিযোগ তুলছেন। আওয়ামী লীগের কাছ থেকেও নানা সুবিধা নেয়ার বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যাংকে বড় ধরনের একটা আর্থিক কেলেঙ্কারি হয়েছে, যার মূলে রয়েছে এই রাশেদ খান। আমাকে বিভিন্ন রকম চাপ দিয়ে মূলত এটা করা হয়েছে। সে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু কথা বলতো, কিন্তু বিভিন্ন সময় সে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে আঘাত করতো এবং অনেক অর্থ নিয়েছে। তার মাসে অন্তত ঢাকা শহরে 3 লক্ষ টাকার উপরে মনে করেন ব্যয় হয়, যা একজন মনে করেন সরকারি বড় কর্মকর্তাও সম্ভব না। সব অঙ্ক মিলিয়ে রাজনৈতিক বোদ্ধাদের একটাই সরল সমীকরণ, রাশেদ খানের নিজস্ব কোনো গন্তব্য বা আদর্শ নেই। ক্ষমতার বাতাস যেদিকে বয় তার পালও সেদিকেই ঘোরে। তার এই উদ্দেশ্য প্রণোদিত বিষোদগারকে মূলত ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে দুর্বল করার এক সুপরিকল্পিত ছক হিসেবেই দেখছে বিশ্লেষকরা। আর তাই দেশের স্বার্থে রাশেদ খানকে ইতিবাচক রাজনৈতিক চর্চার আহ্বান সচেতন নাগরিকদের। সে এখন দেখবেন আপনার বিভিন্ন টক শোতে যায়, যে হচ্ছে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে। এগুলো হচ্ছে যে একবার বলবো যে টু মাছ। এগুলো বাংলাদেশের জন্য একটা হচ্ছে বিষ পদার্থ। এগুলো হচ্ছে যে থাকলে বাংলাদেশের জন্য খুব ক্ষতি হবে। এই রাশেদ যা করতেছে আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ভিতর কীভাবে ভাঙন ধরানো যায় তার চূড়ান্ত রুটম্যাপ তৈরি করে সে মাঠে নেমেছে। তাদের বক্তব্য মানে বিএনপি সমর্থন করে। তাহলে বিএনপি কিভাবে এরকম উগ্র মাতাল পাগল একটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণকারী নেতাকে সামনে নিয়ে প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছে আমার বুঝে আসে না। সেজন্য আমি মনে করি যে কোনোভাবে দ্রুত সময়ের ভিতর মানসিক ট্রিটমেন্ট দরকার এই রাশেদের। কারণ এই রাশেদ যদি এইভাবে বক্তব্য দিতে থাকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একটা কনফ্লিক্টে তৈরি হবে এবং এই সুযোগটা আওয়ামী লীগ খুঁজছে। যখন আমি হাসনাতকে গালি দিব, যখন রাশেদ নাহিদকে গালি দিবে, তখনই আওয়ামী লীগ সুযোগটা পেয়ে যাবে আর তারা বলবে আমরাও তো একই কথা বলি। সুতরাং আওয়ামী লীগ সুযোগ পায়, ফ্যাসিবাদী শক্তিগুলো যে সুযোগ পায় এমন কোনো বক্তব্য রাশেদ দেখ অথবা এই সরকারের কোনো মন্ত্রী দেখ, আমরা সেটাকে ভারতীয় এজেন্ডার অংশ মনে করি। এনসিপির পথসভাকে কেন্দ্র করে একাধিক হামলার ঘটনা, আর এই প্রতিটি আক্রমণের পেছনে বারবার বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। ছাত্রদল যেভাবে
ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে। এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। এর মাঝেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের একটি মন্তব্য যেন পরিস্থিতি আরো উত্তপ্ত করেছে। 31 জুলাই ঝিনাইদহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপিকে সরাসরি খোঁচা দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বলেন, সাংগঠনিক শক্তি নেই, তাতেই এই অবস্থা। শক্তি হলে ভবিষ্যতে এনসিপি আরেকটি আওয়ামী লীগে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া কোথাও গেলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে যাওয়ার কথাও বলেন রাশেদ খান। আমাদের মাননীয় আইনমন্ত্রীকে এই ঝিনাইদহ জেলাতে এসে যেভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে তাদের নেতৃবৃন্দরা হাসনাত আব্দুল্লাহরা একের পর এক গালিগালাজ করেছে, এইটা কিন্তু ঝিনাইদহ জেলাবাসী সহ্য করবে না। আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা বিরোধী দলে আছেন, রাজনীতি করছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতন যারা রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন জেলায় যাবেন আর আপনারা মনে করবেন যে সেখানকার যারা ভোটার বা জনগণ সংক্ষুব্ধ হবে না, সেটি কিন্তু হতে পারে না। আমি এনসিপিকে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। সাংগঠনিক শক্তি নাই, তাই এই অবস্থা। তাহলে বোঝেন যে এরা যদি সাংগঠনিক শক্তি সম্পন্ন ভবিষ্যতে হয় তাহলে কি করবে? এনসিপি আরেকটি আওয়ামী লীগ হবে। জামাত ইসলাম তো ইতিমধ্যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বক্তব্য এখানেই থামাননি রাশেদ খান। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের ইতিহাস পুনর্বিবেচনার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে রাজনীতির মাঠে বিএনপি পাশে না থাকলে এনসিপির অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। কেউ কেউ বলছে, দেখলাম যে এনসিপির কতিপয় নেতা, যে আমরা যাদেরকে মুক্ত করলাম, আমাদের কারণে যারা দেশে আসার সুযোগ পেল, আমাদের কারণে মন্ত্রী হলো, প্রধানমন্ত্রী হলো। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির যদি কোনো ভূমিকা গণ অভ্যুত্থানে না থাকে তাহলে এদেশের মানুষ কেন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলো? প্রধানমন্ত্রী তারেক রহমানের যেই রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান, তো তাকে তারেক রহমান সাহেব তিনি যখনই রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করেছেন তারপর থেকেই দেশের বিভিন্ন স্তরের মানুষ এই বিষয় নিয়ে সমালোচনা করেছে যে তিনি কেন এই ফ্যাসিস্টের দোসর যে শেখ হাসিনাকে সরাসরি মমতাময়ী মা বলে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের দালালি করত এবং বিভিন্ন রকম বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছে। এইরকম একজন বিতর্কিত মানুষকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কেন তার রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করেছেন? তিনি দেশের পক্ষের মানুষ এবং দেশের গণমানুষের পক্ষের একজন বিতর্কমুক্ত একজন মানুষকে তার উপদেষ্টা নিয়োগ করতেন, তাহলে এই বিষয়টা দেশের সর্বস্তরের মানুষ খুব ভালোভাবে সাদরে গ্রহণ করত। যেইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যত ধরনের কার্যকলাপ করতেছেন, এই সমস্ত কার্যকলাপগুলো এদেশের মানুষ দেখে সন্তুষ্ট এবং এগুলোকে সাদরে গ্রহণ করছেন এবং এদেশের মানুষ এটাই বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো বিএনপি, জামাত ইসলাম সহ মানে বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তারাও এভাবে তার মতো করে ভালোভাবে সমস্ত কাজ যাতে করে এবং তার পথেই যেন সকলে হাঁটে। কেউ যেন দুর্নীতি, লুটপাট বা দমনপীড়ন সহ কোনো ধরনের কোনো অন্যায় যাতে কেউ জড়িত না হয়। এই কারণেই এদেশের মানুষের দাবি যে এই যে রাশেদ খান তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যেই রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, এটা আসলে একটা বিতর্কিত কাজ হয়েছে। সুতরাং একজন বিতর্কমুক্ত মানুষকে যদি তিনি তার রাজনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ করতেন এটা আরও ভালো হতো। এবং বর্তমানে জামাত এনসিপির নেতৃবৃন্দদের বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে এবং যেই বিষয় নিয়ে এই রাশেদ খান তিনি বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য নিয়েও কিন্তু দেশের বিভিন্ন স্তরের মানুষ সমালোচনা করছে। তো যাই হোক, যে বিষয়ে আজকে দেখলেন সম্পর্কে আপনাদের মতামত সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।